সন্ধ্যার আবছা আলো ড্রয়িং রুমের শ্বেতশুভ্র পর্দাগুলোকে লালচে আভা দিচ্ছিল, কিন্তু সেই মৃদু আলোর নিচে এই মুহূর্তে যেন আগুন জ্বলছে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসতেই মিসেস মোহনা রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে এলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এ কি হচ্ছে? এত হইচই কেন? রান্নাঘর থেকে বেরিয়েই চোখে পড়ল আতিয়া নিজের চুল ঠিক করছে, আর তার সামনে সোফায় বসে আছে সোহিনী, যার দুপাশে শক্ত করে ধরে রেখেছে তার বাবা মা, জোনাকি আর তানজির। সোহিনীর চোখে আগুন, যেন এখনই কারো গলা চেপে ধরবে। মিসেস মোহনা চারপাশে চোখ বুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। তারপর জোনাকির দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে জোনাকি মা? তোমরা সবাই এভাবে সোহিনীকে ধরে বসে আছো কেন? জোনাকি তখন রাগে ফুঁসছে, দাঁত কিরমির করে আতিয়ার দিকে তাকিয়ে বলল, বাড়িতে এমন একটা কাজের লোক রেখেছেন, খালা, যে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। ভাব দেখে মনে হচ্ছে যেন বাড়ির মালিক। কথার মধ্যে ছিল প্রচণ্ড বিদ্রূপ, অবজ্ঞা। মিসেস মোহনার ভ্রু কুঁচকে গেল। তিনি বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল হয়েছে, কিন্তু পুরো ব্যাপারটা এখনও পরিষ্কার নয়। তাই এবার একটু কঠোর স্বরে বললেন, কে সোহিনীকে মেরেছে? জোনাকি এবার আরও ক্ষিপ্ত হয়ে আতিয়ার দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই ছোটলোকের বাচ্চা। মিসেস মোহনা জোনাকির হাতের ইশারার দিকে তাকিয়ে দেখলেন আতিয়াকে। সে শান্ত, নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে, বুকের কাছে হাত গুটিয়ে। যেন এই কথাগুলো তার জন্য কোনো নতুন বিষয় নয়, যেন সে এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু মিসেস মোহনা এক মুহূর্তের জন্যও সেটা মেনে নিতে পারলেন না। তিনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, জোনাকি, তোমার কোথাও ভুল হচ্ছে। জোনাকি এবার আরও ক্ষোভে ফেটে পড়ল, না খালা, আমার কোথাও ভুল হচ্ছে না। ওই ছোটলোক সোহিনীকে থাপ্পড় মেরেছে। কাজের লোক হয়েও সাহস দেখাচ্ছে। এত বড় সাহস ওর! মিসেস মোহনা এবার ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন। চোখ দুটোতে বজ্রের মতো কঠিন শীতলতা ফুটে উঠল। মিসেস মোহনা এবার গর্জে উঠলেন, কাকে কি বলছো জোনাকি? তুমি কি জানো ওকে? সোহিনী তীব্র ঘৃণা নিয়ে বলে উঠল, হবে হয়তো কোনো পতিতালয়ের নষ্টা মেয়ের সন্তান। এক মুহূর্তের জন্য সময় যেন স্থির হয়ে গেল। আকাশে গর্জনের মতো, বজ্রপাতের মতো মিসেস মোহনার কণ্ঠস্বর ধ্বনিত হল, বেশ হয়েছে। একদম বেশ হয়েছে। তোমরা সব সীমা পেরিয়ে গেছ। তার কণ্ঠে এমন দৃঢ়তা, এমন ক্ষমতা ছিল যে পুরো ঘর মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কথা শেষ করার আগেই সোহিনী আবার মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু মিসেস মোহনা একদম কঠোর স্বরে বলে উঠলেন, ও এই বাড়ির বউ। ও আবরারের স্ত্রী, আমার দাদুমনি আতিয়া। আমি আর ওকে নিয়ে একটাও বাজে কথা শুনতে চাই না। যদি একটাও কটু কথা বের হয়, তবে তার ফল ভালো হবে না। সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল। জোনাকি, তানজির, সোহিনী, তিনজনেই থ মেরে গেল। আবরার বিয়ে করেছে, আর তার স্ত্রী এই মেয়েটি? স্তব্ধতা নেমে এলো ঘরজুড়ে। সোহিনীর চোখ বিস্ফারিত হয়ে গেল। জোনাকি অস্ফুট স্বরে বলল, আবরার বিয়ে করেছে? তানজির এবার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আতিয়া, আবরারের বউ? এইবার সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় ব্যক্তির ঠোঁটের কোণে আবারও এক চিলতে হাসি ফুটে উঠল। সন্ধ্যার নরম আলো ঘরের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই মৃদু আলোয় চাপা পড়ে যাচ্ছে এক অস্থির পরিবেশের উত্তাপ। ড্রয়িং রুমে ঘটে যাওয়া কথোপকথনের চিৎকার চেঁচামেচি পুরো বাড়ি কাঁপিয়ে তুলেছে। ড্রয়িং রুমের সোফার পাশে রাখা দুটি ছোট্ট দোলনায় শুয়ে ছিল আরিয়ান আর আনিয়া। কিন্তু এত জোরে শব্দ হওয়ার কারণে ওরা চমকে উঠে গেল। আরিয়ান ছোট্ট হাতে বাতাসে ঝাপটা মারতে লাগল, তার গোলগাল মুখটা কুঁচকে গেল। আনিয়া ছোট্ট ছোট্ট পা ছুঁড়তে লাগল, যেন ওদের শান্তির ঘুমকে যেন ভেঙে দিয়েছে। তাদের কান্নার আওয়াজ পুরো বাড়িতে ছড়িয়ে পড়তেই সিঁড়ি বেয়ে নেমে এলো আবরার। কঠিন, দৃঢ়, অথচ সম্পূর্ণ স্থির এক অভিব্যক্তি তার মুখে। তার গভীর কালো চোখ জ্বলছে, যেন কিছু একটা সে মনে মনে ঠিক করে ফেলেছে। সবার দিকে একবার তাকিয়ে সে এক মুহূর্তও না দাঁড়িয়ে সরাসরি গিয়ে থামল তার সন্তানদের কাছে। আবরার প্রথমেই আনিয়াকে কোলে তুলে নিল। মেয়েটা এখনও কাঁদছে, বাবার উষ্ণ স্পর্শ পেয়ে ধীরে ধীরে শান্ত হতে লাগল। অন্যদিকে আতিয়াও দ্রুত গিয়ে আরিয়ানকে কোলে তুলে নিল, তার কোমল গালে চুমু খেয়ে শিশুটিকে শান্ত করার চেষ্টা করল। এই দৃশ্য দেখে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা জোনাকি, তানজির আর সোহিনীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। এই বাচ্চা দুটো তাহলে আবরারের? তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল। তানজির চুপচাপ, কিন্তু তার কপালে গভীর চিন্তার রেখা।
সোহিনী হতভম্ব, যেন তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জোনাকির মুখটা কঠিন হয়ে গেল, যেন এই সত্য মেনে নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু আবরার কারো দিকে তাকালেও না। সেই সোজা মিসেস মোহনার দিকে তাকিয়ে বলল, দাদি, মেহমান এসেছে, মেহমানের মতোই থাকতে বলো। এটা ভাবা ভুল যে আমার বাড়িতে এসেছে তাই আমি কিছু বলবো না। তার কণ্ঠ ছিল দৃঢ়, ভয়ঙ্করভাবে স্থির। নিজের বউকে ছাড় দিই না, সেখানে সামান্য কীটপতঙ্গ আমার জিনিসে এইভাবে বসবে, এটা আমি সহ্য করব না। এই কথা ভালো করে ওদের কানে ঢুকিয়ে দিও। শেষ কথাটা বলার সময় তার গলায় এক অদ্ভুত হুমকির সুর ফুটে উঠল। তারপর আনিয়ার ছোট্ট কপালে এক স্নেহময় চুমু দিল। আতিয়া তখন আরিয়ানকে কোলে নিয়েই তাকিয়ে আছে, কিছু বলছে না, শুধু চুপচাপ দেখছে আবরারকে। আবরার এবার আরিয়ানকেও কপালে চুমু দিল, তারপর মিসেস মোহনার কাছে আনিয়াকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আবরারের এই হুট করে বেরিয়ে যাওয়াটা যেন পুরো ঘরে আরও বেশি অস্বস্তিকর নীরবতা নামিয়ে আনল। মিসেস মোহনা এবার ধীরস্থিরভাবে সোহিনীদের দিকে তাকিয়ে বললেন, আবরারের কথা নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাই এই সব ব্যাপারে নাক না গলানোই তোমাদের জন্য ভালো হবে। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু তাতে এমন এক কর্তৃত্ব ছিল, যা উপেক্ষা করা অসম্ভব। এখন এসো, সবাই নাস্তা করবে। কিন্তু জোনাকি, তানজির আর সোহিনী আর এক মুহূর্তও সেখানে থাকল না। তাদের মুখ গম্ভীর, হঠাৎ করেই যেন খুব অস্বস্তিতে পড়ে গেল। তারা আর কোনো কথা না বলে চুপচাপ নিজেদের রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর মিসেস মোহনা ধীরে ধীরে সোফায় বসলেন। আতিয়াও তার পাশে এসে বসল। একটা দীর্ঘশ্বাস ফেলে মিসেস মোহনা বললেন, আচ্ছা আতিয়া, বলতো আজকের সন্ধ্যায় নাস্তায় কি বানানো উচিত? তার কণ্ঠে একটুও উত্তেজনা নেই, যেন কিছুই হয়নি, যেন একটু আগের সবকিছু স্বাভাবিক ছিল। আতিয়া তাকিয়ে থাকল মিসেস মোহনার দিকে, তারপর হেসে বলল, দুধ চা আর হালকা কিছু হলে ভালো হয়। আর ঠিক তখনই বাচ্চাদের কচি কচি হাসির শব্দ ভেসে এলো, যেন সমস্ত ঝড় এক নিমেষে থেমে গেছে। 2 দিন হয়ে গেছে মিস্টার আনোয়ার দেশে ফিরেছে, কিন্তু এই 2 দিন তার এক মুহূর্তও শান্তিতে কাটেনি। মাথার মধ্যে একটাই চিন্তা, আবরার ফাহাদকে কিভাবে শেষ করা যায়। তবে সমস্যা হল, যতবার সে কোনো পরিকল্পনা করছে, ততবারই বাধার মুখে পড়ছে। আবরারকে সরিয়ে ফেলার জন্য তার বাড়িতে কাউকে ঢুকিয়ে দেওয়া দরকার, কিন্তু সেটাই সম্ভব হচ্ছে না। আবরার এখন আর বাইরের কাউকে কাজের লোক হিসাবে রাখে না। প্রতিটি মানুষকে যাচাই বাছাই করে নেওয়া হয়, যেন কোনো বহিরাগত সহজে প্রবেশ করতে না পারে। এটা মিস্টার আনোয়ারের মাথায় যেন দাউ দাউ করে আগুন ধরিয়ে দিয়েছে। ধরো ওকে, খতম করে দাও। নিজের মনের ভেতর প্রতিধ্বনিত হওয়া সেই একই হিংস্র চিন্তা নিয়ে সে একের পর এক জিনিস ভাঙতে শুরু করল। ড্রয়ার থেকে টেবিল ল্যাম্প, যা সামনে পাচ্ছে, তাই ছুঁড়ে ফেলছে। দেওয়ালের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তার ব্যক্তিগত সহকারী নিলয় ভয়ে গুটিয়ে গেছে। সে জানে, এই মুহূর্তে কোনো ভুল কথা বললে তার হাড়গোড় একসাথে থাকবে না। তবু পরিস্থিতি সামাল দিতে গলা শুকিয়ে আসা কণ্ঠে বলল, স্যার, একটু শান্ত হন, আমরা অন্য কোনো রাস্তা বের করতে পারি। কিন্তু মিস্টার আনোয়ার ওর কথার যেন এক বিন্দুও পাত্তা দিল না। তার মস্তিষ্কের রক্ত যেন ফুটতে ফুটতে বিস্ফোরণের অপেক্ষায়। ঠিক তখনই ট্রিং ট্রিং ফোন বেজে উঠল। আনোয়ার থমকে গেল। রাগান্বিত মুখে ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা এক নাম্বার থেকে কল এসেছে। ভ্রু কুঁচকে গেল তার। সন্দেহের দৃষ্টিতে একবার স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করল। কলটা কেটে গেল, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর আবার সেই নাম্বার থেকে ফোন এলো। এবার আর দেরি না করে রিসিভ করল মিস্টার আনোয়ার। হ্যালো, কে? ওপাশ থেকে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা গভীর, ঠান্ডা, কিন্তু তাতে ছিল এমন এক ধরনের আত্মবিশ্বাস, যা মুহূর্তের মধ্যে আনোয়ারের ভেতরকার উত্তেজনার আগুন আরও উস্কে দিল। কিন্তু ওপাশ থেকে যা শোনা গেল, তাতে আনোয়ারের ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। চোখ জ্বলে উঠল তার, ঠিক যেন এক শিকারী, যে বহুদিন ধরে তার শিকারের জন্য অপেক্ষা করছিল, আর আজ হঠাৎ করেই তার হাতে এক মোক্ষম সুযোগ এসে গেল। কবে দেখা করবে? আনোয়ার ধীর কণ্ঠে বলল, কণ্ঠে স্পষ্ট তীক্ষ্ণতা। ওপাশ থেকে কি বলা হলো, তা বোঝা গেল না। তবে আনোয়ারের মুখে সেই বাঁকা হাসিটা আরও গভীর হল। ওকে, রাত 11:30টায় চলে এসো।
আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি মেসেজে। কথা শেষ করেই কল কেটে দিল। তারপর দ্রুত মোবাইলে লোকেশন পাঠিয়ে দিল অপরিচিত সেই মানুষটিকে। কাজ শেষ করেই চেয়ারে গা এলিয়ে দিল, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত ভয়ানক হাসি ফুটিয়ে তুলল। তার চোখে ছিল আগুন। আবরার, এবার তোর শেষ ঘনিয়ে এলো। ধীরে ধীরে রাতের আগমন ঘটল। দিনের আলো এই চারপাশ অন্ধকারের চাদরে ঢেকে গেল। রাত যত গভীর হচ্ছে, বাতাসে এক ধরনের রহস্যময় শীতলতা ছড়িয়ে পড়ছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। একটি পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ালো আবরার। চারপাশ নিস্তব্ধ, কেবল দূর থেকে ভেসে আসা রাতজাগা পাখির ডাক অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। আবরার ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। ভাঙাচোরা দরজাটা একটু ধাক্কা দিতেই করাত করে শব্দ হল। সেই নিঃশব্দে ভেতরে ঢুকে পাশের একটি ঘরে গিয়ে আলো জ্বালালো। আলো জ্বলতেই ঘরের এক কোণ থেকে নড়েচড়ে উঠল একজন মানুষ। মিস্টার সাদমান। আলো তার মুখে পড়তেই বোঝা গেল, আজ সে অন্য দিনের চেয়ে কিছুটা আলাদা লাগছে। তার চোখের গভীরে যেন অদ্ভুত এক প্রশান্তি, এক নির্লিপ্ততা। আবরার ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসল, একদম মিস্টার সাদমানের মুখোমুখি। একটা ঠান্ডা হাসি ফুটিয়ে বলল, কেমন আছেন মিস্টার সাদমান, ওরফে আমার শ্বশুর আব্বা? মিস্টার সাদমান ম্লান হেসে তাকাল। চোখে মুখে দুঃখ, অথচ কণ্ঠস্বর অদ্ভুত শান্ত। আলহামদুলিল্লাহ, ভালো আছি, তবে মনে হচ্ছে না আমার সময় আর বেশি বাকি আছে। আবরার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল, শ্বশুর আব্বা। ঘড়ির কাঁটা এখন টিকটিক করে রাত 10টা বাজানোর সংকেত দিচ্ছে। তেমনি আপনার জীবনের শেষ মুহূর্তের কাঁটাটাও হয়তো আপনাকে জানান দিচ্ছে যে মৃত্যু এখন আপনার খুব কাছাকাছি। আবরারের কথায় কোনো আবেগের লেশমাত্র নেই, যেন এটা কেবলই এক সাধারণ ঘোষণা। কিন্তু মিস্টার সাদমান একটু হাসল, এমন হাসি যা মৃত্যুর সামনে দাঁড়িয়েও ভয়হীন, যেন সে বরাবরই এই সময়টার জন্য প্রস্তুত ছিল। তার চোখ দুটো ধীরে ধীরে আবরারের চোখের সঙ্গে আটকে গেল। সেখানে কোনো অনুনয় ছিল না, কোনো ভয় ছিল না, ছিল কেবলই এক শিকারের মুখোমুখি দাঁড়িয়ে থাকা শিকারীর স্থিরতা। এই নীরবতা, এই নিস্তব্ধ মুহূর্তের মাঝেই জনের মধ্যকার এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেল। পরিত্যক্ত সেই ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে, যেন দেয়ালগুলোর মাঝেও চাপা পড়ে আছে শত গল্প, শত গোপনীয়তা। ঘরের নীরবতা ভেঙে এবার প্রথম কথা বলল মিস্টার সাদমান। আবরার, আমি তোমাকে কিছু বলতে চাই। আবরার ভ্রু কুঁচকে তাকাল। তার তীক্ষ্ণ দৃষ্টি মিস্টার সাদমানের দিকে স্থির হয়ে আছে। ঠান্ডা গলায় বলল, বলেন। মরণ পথযাত্রী মানুষের কথা ফেলতে নেই। মিস্টার সাদমান একটু থামল, যেন ঠিক শব্দগুলো খুঁজে নিতে চাইছে যা এই মুহূর্তে আবরারকে জানানো জরুরি। তারপর গভীর, শান্ত কণ্ঠে বলল, আবরার, তোমার মায়ের মৃত্যুর কথা মনে আছে? এই প্রশ্নে আবরারের মুখের রেখা কঠোর হয়ে উঠল। তার ভেতরটা এক মুহূর্তে ছটফট করে উঠল, কিন্তু বাইরের আবরার সেই আগুন চেপে রেখে স্বাভাবিক ভঙ্গিতে বলল, মনে আছে। কেন? মিস্টার সাদমান এবার সামনের দিকে একটু ঝুঁকে এলো। তার চোখের গভীরে এক ধরনের ভারী অনুভূতি খেলা করছে। তুমি হয়তো ইতোমধ্যেই জেনেছ যে তোমার বাবাই তোমার মাকে খুন করেছিল। আবরার এই কথায় একদম স্থির হয়ে গেল। তার চোখের তারায় ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল, গলা গম্ভীর হয়ে এলো। জানি। আবরার ঠান্ডা গলায় উত্তর দিলেও তার মুষ্টি আঁকড়ে ধরার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। কিন্তু এরপরের কথা শুনে আবরার সত্যিই স্তব্ধ হয়ে গেল। তুমি কি জানো, আবরার, যে তোমার একটা ছোট ভাই আছে? এই কথাটি আবরারের ভেতরে তোলপাড় তুলে দিল। এক মুহূর্ত আগের ভয়ানক ক্রোধ যেন মিলিয়ে গিয়ে জায়গা নিল এক ধরনের শূন্যতা। সে কিছুক্ষণের জন্য কিছুই বুঝতে পারছিল না। তারপর ধীরে ধীরে বলে উঠল, আমার ভাই ছিল, কিন্তু তাকেও তো মেরে ফেলা হোক। কথা শেষ করতে পারল না আবরার, কারণ মিস্টার সাদমান তাকে থামিয়ে দিয়ে বলল, না, তোমার ভাই সেদিন মারা যায়নি। আবরারের দৃষ্টিতে এক অদ্ভুত পরিবর্তন এলো। অবিশ্বাস আর হতবাক হওয়ার মিশ্রণ দেখা গেল তার চোখে। কি তাহলে? মিস্টার সাদমান ধীরে ধীরে বলল, সেদিন যেটা তুমি দেখেছিলে সেটা তোমার ভাইয়ের লাশ ছিল না। তোমার বাবার লোকেরা অন্য একজনের লাশ এনে রেখে দিয়েছিল, যেন সবাই ভাবুক যে তোমার ভাই মারা গেছে। কিন্তু আসলে সে তখনও বেঁচে ছিল। আবরারের নিঃশ্বাস ভারী হয়ে গেল। মাথার ভেতর অজস্র স্মৃতি ফিরে আসতে লাগল। তার মানে তার ভাই মারা যায়নি।
আবরার দ্রুত বলল, আপনি যা বলছেন তার মানে কি? আমার ভাই, সে কি এখনও বেঁচে আছে? মিস্টার সাদমান চোখে এক ধরনের কঠিন দৃষ্টি এনে বলল, হ্যাঁ আবরার, তোমার ভাই এখনও বেঁচে আছে। তোমার বাবা তাকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল। তার ইচ্ছে ছিল তোমার ভাইকে তার মতো করে গড়ে তুলবে এবং একদিন তোমাকে মেরে ফেলবে। কিন্তু সে তার বাবার মতো হয়নি। তোমাকে হত্যা করতে সে রাজি হয়নি। তাই তোমার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি এখন তাকেও হত্যার পরিকল্পনা করছে। আবরারের শরীর ঝিমঝিম করতে লাগল। তার নিজের ভাই, যাকে সে মৃত ভেবেছিল, সে বেঁচে আছে এবং এখনও তার বাবার খপ্পরে রয়েছে। এটা ভাবতেই আবরারের পা থেকে যেন মাটি সরে গেল। তার বাবা ঠিক কতটা জঘন্য হতে পারে সেটা ভাবতেই তার বমি আসতে লাগল। কিন্তু তার মন এখন একটাই কথা বলছে, সে তার ভাইকে খুঁজে বের করবে, তাকে বাঁচাবে, যে করেই হোক। ঘরটির বাতাস থমথমে, যেন দেয়ালগুলোর ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে অগণিত অজানা গল্প। মিস্টার সাদমানের কণ্ঠ নিস্তব্ধতাকে ভেদ করে বলল, আমি জানি তোমার ভাইকে, এবং তুমিও তাকে চেনো, আবরার। আবরারের কপালে ভাঁজ পড়ে গেল। তার ধূসর চোখে সন্দেহের ছায়া ফুটে উঠল। আমি চিনি, কে সে? মিস্টার সাদমান এবার একদৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে নিরুত্তাপ ভঙ্গিতে বললেন, অরিস, অরিস ফাহাদ তোমার ভাই। ঘরজুড়ে যেন মুহূর্তেই বিস্ফোরণ ঘটল। আবরারের পুরো শরীরের রক্ত গরম হয়ে উঠল, আগ্নেয়গিরির মতো রাগ ছড়িয়ে পড়ল তার শিরা উপশিরায়। অরিস, এই নামটা শোনা মাত্রই তার চোখের সামনে একে একে ভেসে উঠল অসংখ্য মুহূর্ত। অরিসের সঙ্গে তার তিক্ত শত্রুতার দৃশ্য, অরিসের সঙ্গে তার রক্তাক্ত লড়াই, অরিসের আতিয়ার সাথে থাকা, কথা বলা, হাসাহাসি করা। আবরার যেন মুহূর্তেই আগুনের গোলা হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে প্রচণ্ড কণ্ঠে বলল, আপনি কিভাবে ভাবলেন যে মিথ্যা গল্প বলে আমাকে বিশ্বাস করাবেন? অরিস আমার চিরশত্রু, পার্সোনাল শত্রু, আর আপনি তাকে আমার ভাই বানানোর চেষ্টা করছেন? বাহ বাহ, চমৎকার অভিনয়, শ্বশুর আব্বা। এতে আপনার লাভটা কি? তার চোখের আগুনের সামনে যেন মিস্টার সাদমান স্থির রইলেন। তিনি গভীর দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, আবরার, আমার তোমাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। তোমার সাথে আমার অনেক শত্রুতা ছিল, আমি তোমাকে মারতে চেয়েছি, তোমার সাথে লড়াই করেছি। কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি, আমি আসলে নিজের হাতে নিজের মেয়ের সুখ নষ্ট করছিলাম। আমি আমার একমাত্র মেয়ের জীবন ধ্বংস করার চেষ্টা করছিলাম। আমার ভুলটা বুঝতে পেরে আমি এখন অন্তত একটা ভালো কাজ করতে চাই। মরার আগে অন্তত এমন কিছু করতে চাই যাতে আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ থাকে। আবরার কোনো কথা বলল না, তার মুখ ভর্তি অবিশ্বাস আর ক্রোধ। মিস্টার সাদমান এবার একটু থামলেন, তারপর বললেন, আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হওয়ার মতো নয়, কিন্তু আমি একটা সত্য বলছি যেটা তুমি নিজেই যাচাই করে নিতে পারবে। আবরার এবার কিছুটা অবাক হয়ে তাকাল। মিস্টার সাদমানের কণ্ঠ নরম হয়ে এলো, ছোটবেলায় তোমার ভাই খেলা করতে গিয়ে পড়ে গিয়েছিল। সে খুব ছোট ছিল, তাই পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বুকের ব্যথা। সেই চোটের ফলে তার বুকের ডান পাশে একটা কালচে দাগ রয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেলেও সেই দাগটা থেকে গিয়েছে, আজও আছে। আবরারের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। যদি বিশ্বাস না হয় তবে তুমি নিজেই গিয়ে অরিসের বুকের সেই দাগটা দেখো। চারপাশের বাতাস যেন ভারী হয়ে গেল। পুরো ঘরটা নীরব, শুধু আবরারের তীব্র নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তার মাথার ভেতর একসঙ্গে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। অরিস, তার ভাই, নো ইম্পসিবল, এটা সম্ভব না। কিন্তু সেই দাগ, যদি সত্যিই তার শরীরে থাকে, যদি সত্যিই এই সব সত্য হয়, তার পুরো শরীরের শিরাগুলোতে উত্তপ্ত আগুনের স্রোত বইতে লাগল। এটা যদি সত্য হয়, তবে তার এতদিনের শত্রুতা, তার ঘৃণা, তার প্রতিশোধ, সবকিছুই ভুল ছিল। আবরারের মুষ্টি আরও শক্ত হল, তার চোখের আগুন আরও বেড়ে উঠল। সেই সত্যটা জানবেই, যে কোনো মূল্যে। আবরার আর এক মুহূর্তও অপেক্ষা করতে পারল না। তার হৃদয়জুড়ে এক অস্থিরতা, এক অজানা শঙ্কা। সত্যটা জানার জন্য সে যেন উন্মত্ত হয়ে উঠেছে। আরিফ, গাড়ি বের কর। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে আরিফ বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত গাড়ি স্টার্ট করল। গাড়ি ধেয়ে চলল রাতের আধারে, শহরের অগণিত বাতির মাঝে এক একটি চিন্তার ঝড় বইতে থাকল আবরারের মনে।
প্রায় 40 মিনিট ড্রাইভের পর তারা এসে পৌঁছালো এক 10তলা বিল্ডিংয়ের সামনে। এই ভবনের 5ম তলায় থাকে অরিস ফাহাদ। আবরারের শত্রুদের সম্পর্কে সবসময় খোঁজ থাকে, তাই এখানে আসতে কোনো সমস্যাই হয়নি। আবরার দ্রুত গাড়ির দরজা খুলে বাইরে নামল। চারপাশে তাকিয়ে নিল একবার। রাত গভীর হলেও বিল্ডিংয়ের নিচে 2-1জন লোকের আনাগোনা আছে, তবে এখন এসব ভাবার সময় নেই। আবরার লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল লিফটের দিকে। তার পেছনে ছুটে এলো আরিফ। লিফট আসতে দেরি করবে না তো? আরিফ জিজ্ঞেস করল। আবরার কোনো উত্তর দিল না, বরং একবার ঘড়ির দিকে তাকিয়ে লিফটের বোতামে চাপ দিল। 2 মিনিটের মধ্যেই লিফট নিচে এসে থামল। লিফটের দরজা খুলতেই আবরার ঝটপট ভিতরে ঢুকল। সঙ্গে সঙ্গে আরিফও ঢুকে পড়ল। 5ম তলা। আবরার দ্রুত বোতামে চাপ দিতেই লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অস্থিরতা, উদ্বেগ, আর সত্য জানার ভয়। লিফট উঠতে শুরু করল, কিন্তু আবরারের মনে যেন এক তুমুল ঝড় বইতে লাগল। যদি সত্যিই অরিস আমার ভাই হয়, তাহলে? তার মস্তিষ্কের ভিতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এতদিন ধরে সে যাকে চিরশত্রু ভেবেছে, যার সঙ্গে রক্তক্ষয়ী লড়াই করেছে, সে কি সত্যিই তার নিজের ছোট ভাই? শুধু তাই নয়, আতিয়া, তার বউ ঘরোয়ালি, সে অরিসের সঙ্গে কাটানো এক একটা মুহূর্ত মনে করতে লাগল। এতদিন ধরে নিজের হাতে কষ্ট দিয়েছে আতিয়াকে, সন্দেহের বিষে ভরিয়ে তুলেছে তাদের সম্পর্ক। যদি সব মিথ্যে হয়, যদি সে এতদিন ভুল করে থাকে? আবরারের বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি দপদপ করতে লাগল। আগে সত্যিটা জানি, তারপর বাকিটা দেখা যাবে। এই চিন্তার মাঝেই লিফট টিং শব্দ করে থামল 5ম তলায়। আবরার দ্রুত বেরিয়ে এলো লিফট থেকে। তার চোখ একবার ঘোরালো পুরো ফ্লোরের দিকে। এরপর ডান পাশের ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। ফ্ল্যাট নম্বর 102। এটাই অরিসের ফ্ল্যাট। এক মুহূর্তও সময় নষ্ট না করে কলিং বেল চেপে দিল। পাশে দাঁড়িয়ে থাকা আরিফ আবরারের মুখের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছে, আজ কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। 2বার কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। অরিস ফাহাদ দরজা খুলে দাঁড়িয়ে রইল। সে আবরারকে দেখে একেবারে অবাক হয়ে গেল। আবরার? তার কণ্ঠে বিস্ময়, তার চোখে প্রশ্ন। কিন্তু আবরার কোনো কথা বলল না। পরিবেশের ভারী নীরবতা ভেঙে সে ঝট করে অরিসকে ঠেলে ভিতরে ঢুকে পড়ল। অরিস পেছনে হেলে পড়ল, কিন্তু সামলে নিল নিজেকে। তুমি এভাবে আমার বাসায় এলে কেন? তার কণ্ঠে বিরক্তি, কিন্তু আবরারের চেহারা দেখে বোঝা যাচ্ছে, সে কোনো উত্তর দিতে আসেনি। সে এসেছে সত্যের মুখোমুখি হতে।